5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়। ঐকমত্য হওয়ার বিষয়ে হবে সনদ, জানালেন তথ্য উপদেষ্টা। পরিবার চাইলে রায়ের বাজার গণকবর থেকে তোলা হবে 114 জুলাই শহীদের মরদেহ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাল হাসিনার গণহত্যা মামলার সাক্ষ্য শুরু। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায় বিএনপি। অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগ নেতাদের। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুনে পুড়ল বেশ কয়েকটি মোবাইল ফোনের দোকান। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1 ঘন্টা চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা। এবং লন্ডনে এবার সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের কোটি টাকার সম্পত্তির খোঁজ। জটিল হলেও পাচার অর্থ ফেরানো সম্ভব, বলছেন আইনজীবীরা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। মুক্তি, আগামী 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্র। অন্তর্বর্তী সরকার জানিয়েছে ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যারা গণ অভ্যুত্থানে জড়িত ছিলেন, অর্থাৎ গণ অভ্যুত্থানের সব পক্ষের যে প্রতিনিধি দল রয়েছে তারা এই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে থাকবেন। এবং দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তরের যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এদিকে আজ সকালে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে র্যালি শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন যে ঐকমত্য কমিশনের একমত হওয়া যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে জুলাই সনদ প্রণয়নের একদম শেষ ধাপে অবস্থান করছে সরকার। এ নিয়ে সহকর্মী হোসেন জাহিদের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। জুলাই সনদ কবে হবে সে বিষয়ে জনমনে আগ্রহ আর অপেক্ষা ছিল বেশ। 5 আগস্টের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্বের সংলাপ শেষে সনদ দেওয়ার পথে অগ্রসর হয় জাতীয় ঐকমত্য কমিশন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের র্যালি শেষে এই বিষয়ে আরেকটু খোলাসা করেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। আগামী 5 আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজ থেকে জানানো হয় সুনির্দিষ্ট দিনক্ষণ আগামী 5 আগস্ট স্বৈরাচার পতনের দিন বিকেলেই জাতির সামনে আত্মপ্রকাশ করা হবে জুলাই ঘোষণাপত্রের। ঘোষণাস্থলে অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেও জানানো হয় সেখানে। হোসেন জাহিদ, এখন, ঢাকা। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর বিএফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জুলাই চেতনা নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সব ধ্বংস করেছে, কিছুই অক্ষত রেখে যায়নি, তাই রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে বলে জানান বিএনপির এই নেতা। এ সময় তিনি বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ না হলে চেতনা মুখ থুবড়ে পড়বে। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের পিঠে চলেই গণতন্ত্র আগায়, প্রতিষ্ঠিত হয়। কাজে নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে নির্বাচনের জন্য যেটা দরকার সেটা হলো নির্বাচনী পরিবেশ, নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের আকাঙ্ক্ষা। এ সবই নির্বাচনের পক্ষে আছে, অতএব আমি মনে করি যে ঠিক হবে।
নির্বাচন হবে ইনশাল্লাহ শীঘ্রই। তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে বিএনপি কাজ করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, কোনো দল বা ব্যক্তি একা গণ অভ্যুত্থান সফল করেনি। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে। 15.5 বছরের যে লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু করেছিল, আস্তে আস্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দর্শনের মানুষ, রাজনীতির মানুষ তার সাথে সম্পৃক্ত হয়েছে। দিন শেষে আপনাকে যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, স্বৈরাচার কিন্তু বসে নাই। স্বৈরাচারের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে, স্বৈরাচারের কাছে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধানী মানুষ এই সমাজের বিভিন্ন পর্যায়ে স্বৈরাচারের দোসররা আছে। পরিবার চাইলে রায়ের বাজার গণকবর থেকে তোলা হবে 114 জুলাই শহীদের মরদেহ। পরিবার চাইলে ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্তের পর তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্ট সামনে রেখে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আরিফ হোসেনের প্রতিবেদন। বছর ঘুরে আবারও বুকে কাঁপন ধরানো আগস্ট। একদিকে ছাত্র জনতা, অন্যদিকে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে রাজপথ দখলে নেয়ার চেষ্টা সরকারের। সেদিন ছাত্র জনতাকে রাজপথ থেকে সরাতে পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলা মামলা দিয়ে যখন কাজ হচ্ছিল না, তখন শুরু হয় অস্ত্রের ব্যবহার। গুলি করে চেষ্টা চলে রাজপথ থেকে ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার নীল নকশা। ভয়কে জয় করে সেদিন শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে দেশের মানুষ। এরপর একে একে সামনে আসতে থাকে জীবন দেয়া মানুষের নাম। সরকারি তালিকায় নথিবদ্ধ হয়েছে 834 জন শহীদের নাম। জাতিসংঘের হিসেবে প্রাণ গেছে 1400 জনের। 24-এর রক্তাক্ত জুলাইয়ের অনেককেই দাফন করা হয় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের গণকবরে। সেখানে রয়েছে 114টি মরদেহ। স্বরাষ্ট্র উপদেষ্টা গণকবর পরিদর্শন শেষে জানান, মরদেহগুলো শনাক্তের কাজ চলছে। পরিবার চাইলে করা হবে পোস্টমর্টেম। এখানে প্রায় 114 জনের গণকবর রয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি। অনেক সময় আগে একটা ছিল, তাদের যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ বিরোধী চক্রান্তে যেই জড়িত থাকবে তাকে ছাড় দেওয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। বাংলাদেশি মিডিয়ার সত্য প্রকাশের কারণে বিদেশি মিডিয়ার গুজব কমেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরিফ হোসেন, এখন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য প্রদান ও সাক্ষ্য গ্রহণ। আর এরই মধ্য দিয়ে শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার, যা অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে গণমাধ্যমে। শনিবার এই তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলার থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে
বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এ মামলায় ৩ আগস্ট সূচনা বক্তব্য ও ৪ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয় তবে তার একদিন আগেই আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে শতাধিক শিক্ষার্থীর প্রাণহানি ও দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদের ক্ষোভ মিলিত হয়েছিল ২৪-এর ২রা আগস্টের দ্রোহযাত্রায়। ছাত্র জনতার রক্তের ঋণ শোধই যেন ছিল এ যাত্রার মূল লক্ষ্য। দ্রোহের যে যাত্রা প্রেসক্লাব থেকে শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় আসে অসহযোগ আন্দোলন ও পরে শেখ হাসিনার পতনের এক দফার ডাক। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। জুলাই থেকেই ছাত্র জনতা হত্যা ও গণগ্রেপ্তারের ক্ষোভ আগ্নেয়গিরি লাভার মতো বিস্ফোরিত হয় ২রা আগস্টের এই দ্রোহযাত্রায়। আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয় ৫৭,০০০ বর্গমাইল। ছাত্র জনতার রক্তের দায় শোধে দ্রোহযাত্রায় মাঠে নেমে পড়ে ছাত্র শিক্ষক, আইনজীবী, মোটে মজুর, ঠেলাওয়ালা থেকে চাকুরিজীবীরা। প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের কণ্ঠে, হাতের প্লাকার্ডে, স্লোগানে প্রতিধ্বনিত হয় স্বৈরাচারের প্রতি তীব্র ঘৃণা। যখন আমরা হাঁটা শুরু করলাম, সামনে পেছনে আসলে আমি মিছিলের মাঝামাঝি ছিলাম, তো সামনে পেছনে মিছিলের শুরু কোথায় শেষ কোথায় দেখা যাচ্ছিল না, এত মানুষ সেদিন জড়ো হয়েছিলেন। এই যে বিপুল সংখ্যক মানুষ এবং তাদের যে ক্ষোভ, তাদের যে দ্রোহ, সেটাই মিছিলের স্লোগান থেকে, এই মিছিলের মানুষের অভিব্যক্তির থেকেই একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছিল। এবং সেটাই বোধহয় এই মিছিলে যারা এসেছিলেন তারা অনুভব করতে পেরেছিলেন যে আসলে এই সরকারের সময় ফুরিয়ে আসছে। লাশ আর তাজা রক্ত প্রবাহে বিদ্রোহ হয় দ্বিগুণ। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের অভিমুখ আগস্টে পৌঁছাতেই ধাবিত হতে থাকে গণ অভ্যুত্থানের দিকে। অসংখ্য ছাত্র জনতার রক্তের দাগ লাগে স্বৈরাচারের হাতে। ফলত অনিবার্য বিপ্লবের হাতছানি দেয় লাল সবুজের বুক। ৩রা আগস্ট হাজারো ছাত্র জনতাকে সামনে রেখে সূর্যাস্তের আগে শেষ বিকালে শহীদ মিনারে আরেক নতুন সূর্যোদয় ঘটালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন শেখ হাসিনা পতন ও ফ্যাসিবাদের বিলোপ ঘোষণা দিয়ে সর্বাত্মক অসহযোগের ডাক দেন নাহিদ ইসলাম। হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন পরিষেবা ছাড়া বন্ধ ঘোষণা করা হয় সকল পরিষেবা। আগামীকাল থেকে আমাদের অসহযোগ যেমন চলবে, রাজপথে আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্রের নতুন বন্দোবস্ত তৈরি, দেশে আর যাতে কখনো স্বৈরতন্ত্র ফিরতে না পারে সে লক্ষ্যেই এক দফার ঘোষণার কথা জানান নাহিদ ইসলাম। জনগণের দাবির প্রতিধ্বনিই ছিল হাসিনা পতনের ঘোষণা। এক দফার মধ্য দিয়ে আমরা যেটা বলতে চেয়েছি যে শুধু রেজিম চেঞ্জ নয়, ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের বন্দোবস্তের পরিবর্তন, সংস্কার, এবং যাতে স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফিরে না আসতে পারে এরকম একটা গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি করে। সেই জায়গা থেকে আমরা ৩ আগস্ট, ৩রা আগস্ট এক দফার ঘোষণা আমরা সিদ্ধান্ত নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং ৩রা আগস্ট শহীদ মিনার থেকে জনগণই এই ঘোষণাটি দিয়েছিল। জনগণের পক্ষ থেকে আমরা শুধু সেটা প্রতিধ্বনি করেছি। শহীদ মিনার প্রাঙ্গণে ঐতিহাসিক এই ঘোষণার মধ্য দিয়েই ১.৫ দশকের সীমাহীন জুলুম ও স্বৈরতন্ত্র থেকে মুক্তি পায় বাংলাদেশ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন 3 দিন পরই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সম্পন্ন হয় এই জটিল সার্জারি। জামায়াত আমিরের হার্টের 3টি ধমনীতে মোট 4টি বাইপাস সার্জারি করা হয়েছে বলে জানিয়েছেন অপারেশন পরিচালনাকারী চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির। তিনি আরও জানান 7 দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফেরার প্রত্যাশা করছেন ডাক্তার শফিকুর রহমান। এই সফল সার্জারি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি একটি ইতিবাচক বার্তা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে এই ধরনের সাফল্য বাংলাদেশি চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং বিদেশি চিকিৎসার প্রবণতা কমাবে। এনজিওগ্রামে ওনার 4টি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলির অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন। আমাদের এখানে যে মাননীয় সার্জন আছেন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে। ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট 2টা ধমনী দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। 3 নম্বর কথা, ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া দিয়ে আমার ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। দেশবাসীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে যে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন, ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুনে পুড়ল বেশ কয়েকটি মোবাইল ফোনের দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান আগুনে এসব দোকানে থাকা সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় স্কয়ার মার্কেট। ফায়ার সার্ভিস জানায় ভবনটি 4 বছর আগেই অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সাজিদা রাফাতের প্রতিবেদন। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় আচ্ছন্ন গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট। সকাল 10টায় মার্কেটের সব দোকান তখনও খোলেনি। এমন সময় ভবনের 5ম তলার একটি গোডাউনে আগুন লাগে। এ ঘটনায় ধোঁয়া ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরেও। এতে আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ী ও মার্কেটের কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় ভবনের 5ম তলার মোবাইল যন্ত্রাংশের দোকান থেকে প্রথমে ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। তো পুরাটাই মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, তো উপরে তাতালের কাজ হয়, যেখানে মোবাইল ফিটিং হয়, অ্যাসেম্বলি হয়, তাতালের কাজ হয়, ওখান থেকে হইতে পারে, আবার আপনার শর্ট সার্কিট থেকে হইতে পারে। মার্কেটে যে কমিটির যে ফায়ার গ্যাসগুলো আছে, তো এইগুলো নিতে আসলাম। যখন আমি আসি 5টা 6টা নিচে দেখি, কিন্তু একটাও ভালো ছিল না। তখন যদি একটা থাকতো তাহলে আল্লাহর রহমতে আমি নিভাই ফেলতাম তখনই। ওখানে চিকন তার ছিল, তারের থেকে আগুনে ফুলকে বাড়িতেছে আর ভিতরে আগুন লেগে গেছে। একটা গোডাউনে আপনার প্রায় 70-80 লাখ টাকার মাল থাকে আমাদের এখানে, সবকিছু আমাদের মোবাইল অ্যাক্সেসরিজ জগতের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 11টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণের কারণে বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি। ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু গুললে পরে, তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায়, এলোমেলো অবস্থায় আছে। আগুন লাগার পর আগের মতোই উৎসুক জনতাকে সামলানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভিড় ঠেকাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা সদস্য ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে। তাৎক্ষণিকভাবে 6 থেকে 7টি দোকান ক্ষয়ক্ষতি হলেও আগুনে আর্থিক ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। আগুন লাগার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় ফায়ার সার্ভিস।
সাজিদ আরাফাত, এখন ঢাকা। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো হলো ৩৯ বাংলাদেশিকে। শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে দেশে ফিরেছেন ৩৯ জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠাইয়া দেওয়া হচ্ছে। এরই মধ্যে ধারাবাহিকতায় অবৈধ বাংলাদেশিদেরও যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসতে হচ্ছে। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুয়ান্তানের পুলিশ জানিয়েছে, একটি টয়োটা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ সাবের হাসান, মোহাম্মদ জাহিদ হাসান ও আবদুল্লাহ। আর আহতরা হলেন মোহাম্মদ হাবিব বিশ্বাস, মনিরাম চন্দ্র দাস। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক মোহাম্মদ সাবির হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এছাড়া গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের দাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জকসু, অথচ বিশ্ববিদ্যালয়ের আইনেই নেই ছাত্র সংসদের বিধান। ডাকসু রাকসুর তফসিল হলেও নানান গোজামিল আর প্রশাসনিক গড়িমসিতে থেমে আছে জকসুর খসড়ার নীতিমালার অনুমোদন। এটি তৈরিতে গঠিত কমিটির সদস্যরাই নিজেদের দায়িত্ব সম্পর্কে অনেকটাই উদাসীন। এ অবস্থায় নীতিমালা অনুমোদনের দাবিতে রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। হাসিবুর রহমান হৃদয়ের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিক মেজভা লগ্ন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ১.৫ দশক পর ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঘোষণা করতে যাচ্ছে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025-এর বহুল প্রত্যাশিত নির্বাচনী তফসিল। জুলাই অভ্যুত্থানকে বেগবান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জকসু নির্বাচনের কি অবস্থা? আদৌ কি হবে জকসু? বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো চলমান রয়েছে এটা নিয়ে কিন্তু আমরাই বেশি জানি, কারণ আমাদের প্রতিদিন সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। তো এই জন্য একটা ছাত্রই কিন্তু পারবে, যে সমস্যাটা ফেস করছে সেই কিন্তু সমাধানটাও দিতে পারবে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমস্যা সহ আমাদের সকল সমস্যার একমাত্র সমাধান আমার কাছে মনে হয় জকসু। অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার্থীদের জকসুর দাবি বহুদিনের, অথচ এই বিশ্ববিদ্যালয়ের আইনেই নেই ছাত্র সংসদের বিধান। অপেক্ষার অবসান নাকি আইনের ফাঁকফোকরে আটকে থাকবে ছাত্র সংসদ নির্বাচন? এটি খুঁজতে চাই আমরা। চলতি বছরের 2 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের 99তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায় ছাত্র সংসদের বিধান। কমিটি হয় খসড়া নীতিমালা তৈরির। 7 মে বিশেষ সভায় পাশের প্রস্তাব উঠলেও শিক্ষার্থীদের মতামত সংযুক্তির পরামর্শে থেমে যায় সেই প্রক্রিয়া। এরপর শিক্ষার্থীদের মতামত আহ্বান করে প্রজ্ঞাপন জারি করা হয়। 31 মের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও 2 মাস পেরিয়ে গেছে, কার্যক্রমে নেই গতি। এদিকে জকসু গঠনের অগ্রগতি নিয়ে জানতে গেলে মেজাজ হারান খোদ কমিটির সদস্য রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ গিয়াসুদ্দিন আহমেদ। বলেন, এই কমিটির সঙ্গে তার কোনো দায় নেই। স্যার, ওই কমিটির মধ্যে আপনার কোনো অবদান বা দায়বদ্ধতা নেই? আপনি সদস্য স্যার, তাও তো আপনার একটা দায়বদ্ধতা আছে স্যার। এ নিয়ে কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট রঞ্জন কুমার দাসও মন্তব্য করতে রাজি হননি। আমাকে যদি সভাপতি মহোদয় পারমিশন দেয় তাহলেই আমি কথা বলতে পারবো, বা কি প্রশ্ন করলে আমি সেটা পারবো। সভাপতি হিসেবে কি আছে? তানজিম স্যার। তানজিম স্যার,
কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান, অথচ তিনি জানেন না কমিটিতে তিনি কোন দায়িত্বে আছেন। জানান, অনলাইনে মাত্র 4টি মতামত পাওয়ায় এবার অফলাইনে মতামত নেওয়া হবে। স্যার, আপনি কি এখানে আহ্বায়ক হিসেবে আছেন? আহ্বায়ক আছে না কি আছে এটা তো আমার মনে নেই। সদস্য সচিব লিগেল ছিলেন কেউ একজন, আমি তো ভুলে গেছি এত কিছু। মানে ওই অনলাইনে দেওয়াতে খুব রেসপন্স ছিল না আর কি। এখন এরকম রেসপন্স বিহীন ভাবে 4-5টা মন্তব্যকে নিয়ে তো কাজ করা যায় না। এখন ডিসিশন হয়েছে ওনারা ফ্যাকাল্টি ওয়াইজ বসবেন। যাকে দেয়া হয়েছিল সে 2 দিনের মধ্যে। যোগসু নীতিমালা বাস্তবায়ন কমিটির গুরুত্বহীনতায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ গরিমসি রয়েছে এখানে। বিশেষ করে প্রশাসন যদি চাইতো তাহলে আমরা প্রায় 1 বছর যাবত আমরা এটা চেয়ে আসছি, কিন্তু সেটা সম্ভব হতো। আসলে শাসক গোষ্ঠী কখনোই বিশ্ববিদ্যালয়গুলোর বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এম্পাওয়ার্ড দেখতে চায় না। তাদের মনে হয়েছে যে শিক্ষার্থীদের একটা মতামত নেওয়া দরকার। আপনি একটু চিন্তা করেন যে যেই নীতিমালাটা বা যেটা শিক্ষার্থীদের জন্য, তাহলে আপনার উচিত কি আগে শিক্ষার্থীদের মতামত নিয়ে একটা খসড়া তৈরি করা। তাদের দাবি, সব গড়িমসি বাদ দিয়ে দ্রুত নীতিমালা বাস্তবায়ন করতে হবে। যখন আমরা শুনেছি যে নীতিমালার বিষয়ে যে নীতিমালা জমা দেওয়া হয়েছে, তখন আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে, ছাত্রদল স্বপ্রণোদিত হয়ে পরামর্শ দিয়েছে এবং প্রস্তাবনা দিয়েছে। প্রশাসনের কাছে আমাদের প্রথম দাবি দেওয়া হচ্ছে, আপনারা কোনো ধরনের কাল বিবেচনা কালক্ষেপণ না করে খুব দ্রুত একটা সিদ্ধান্ত উপনীত হন যে আমাদের এই প্রাণের দাবি, ছাত্রদের দাবি, শিক্ষকদের দাবি, এই দাবিটিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য 2 কার্য দিবস আমরা সময় দিয়েছি। যোগসু নীতিমালার বাস্তবায়ন নিয়ে জবি প্রশাসনের একাংশের দায়িত্বহীনতা, দীর্ঘসূত্রিতা ও অদৃশ্য গড়িমসি বারংবার প্রশ্নবিদ্ধ করছে পুরো সিস্টেমকে। দায় এড়ানোর চর্চা থেকে বেরিয়ে দ্রুতই বাস্তবায়িত হবে যোগসু নীতিমালা, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। 54 বছরের ইতিহাসে প্রথম নিজস্ব অর্থে জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। এ নিয়ে আগামী সেপ্টেম্বরে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হচ্ছে। 55 থেকে 66 হাজার টন ধারণ ক্ষমতার নতুন 2টি কার্গো জাহাজ দিয়ে বছরে বিএসসির আয় হবে আনুমানিক 150 থেকে 200 কোটি টাকা। সেই সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি তৈরি হবে নাবিকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ। হাজিরা শুলির প্রতিবেদন। একসময় দেশের সর্বোচ্চ সংখ্যক পতাকাবাহী জাহাজের মালিক ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। 90-এর দশকে প্রতিষ্ঠানটির বহরে ছিল 34টি জাহাজ, কিন্তু পুরানো জাহাজ কেনা, অনিয়ম আর দুর্নীতির কারণে ধীরে ধীরে সংকুচিত হয় এই বহর। 2018 সাল থেকে পর্যায়ক্রমে নতুন 6টি জাহাজে পেয়ে লাভের ধারায় ফিরলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলার সমৃদ্ধি নামে একটি জাহাজ হারায় বিএসসি। সবশেষ গত বছর অগ্নি দুর্ঘটনায় 2টি অয়েল ট্যাঙ্কার পরিত্যক্ত হলে বিএসসির জাহাজ কমে দাঁড়ায় 5টিতে। 2018 সালে চীন থেকে 4টি জাহাজ কেনার প্রক্রিয়া চললেও নানা জটিলতায় হয়নি ঋণ চুক্তি। তাই 1 বছর আগে প্রথমবারের মতো নিজস্ব অর্থে জাহাজ কেনার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এতে ব্যয় ধরা হয়েছে 900 থেকে 950 কোটি টাকা। 55 থেকে 66 হাজার টন ধারণ ক্ষমতার 2টি বাল কার্গো জাহাজ সরবরাহে এরই মধ্যে দরপত্র দাখিল করেছে মাত্র 3টি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ বলছে, সরকারি কেনাকাটায় নানা ধাপ ও ব্যাংক গ্যারান্টির বিষয় থাকায় দরপত্রে অংশ নিতে চায় না অনেক প্রতিষ্ঠান। দরপত্র মূল্যায়ন শেষে আগামী সেপ্টেম্বরের মধ্যেই জাহাজ কেনার চুক্তি সইয়ের বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। এই বাগ ক্যারিয়ার দুটো যদি আমাদের বহরে সংযুক্ত হয় তাহলে আমরা সারা বছর হয়তো 150 কোটি টাকার মতো হয়তো একটা টার্নওভার পাওয়া যাবে। সেই কারণে এই সাইজ দুটো নির্ধারণ করা হয়েছে এবং নিঃসন্দেহে এই জাহাজ দুটো আমাদের বহরে সংযুক্ত হলে আমাদের যে 5টা জাহাজ আছে তাদের মধ্যে সবচেয়ে বড় জাহাজ হবে। দেশীয় পতাকাবাহী জাহাজ কম থাকায় পণ্য পরিবহনে বর্তমানে বছরে প্রায় 1 লাখ কোটি টাকার বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাইরে। নতুন কেনা 2টি জাহাজ দিয়ে বছরে 150 কোটি টাকা আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের। ফরেন কারেন্সি সেভ হবে, অনেক সময় ফরেন কারেন্সিতে আমাদেরকে ফ্রেট পেমেন্ট করতে হয়। হ্যাঁ, সেই সাথে বিভিন্ন শিপিং যে ক্লাস্টারগুলি আছে, বিশেষত আমাদের সার্ভে, রিপেয়ার, সাপ্লাই, ইন্স্যুরেন্স, বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাবে।
কস্ট ভার্সেস বেনিফিট অ্যানালিসিসের মাধ্যমে যেন আমরা এমনভাবে জাহাজ কিনতে পারি যে আমাদের জাহাজ কেনার জন্য ওভার ভ্যালুয়েশন না হয়, এই জন্য আমরা ওই বিষয়টাও সেট করেছি। বর্তমানে বহরে থাকা 5টি জাহাজের মধ্যে 3টি অয়েল ট্যাঙ্কার ও 2টি কার্গো জাহাজ, যেগুলোর ধারণ ক্ষমতা 39,000 মেট্রিক টন। গেল বছরই সর্বোচ্চ 250 কোটি টাকা মুনাফা করেছে বিএসসি। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। বাংলাদেশে পণ্যে আমদানি শুল্ক 35% থেকে কমিয়ে 20% ধার্য করেছে যুক্তরাষ্ট্র। এতে করে পোশাক খাতে গড় শুল্ক হার 16% বেড়ে প্রায় 36% পৌঁছাতে পারে। তবে পোশাকের ধরন এবং উপকরণ ভেদে ভিন্ন হবে এই শুল্ক হার। যদিও গার্মেন্টস মালিকরা আশা করছেন প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক হার সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাজার হারানোর আশঙ্কা কমেছে। যদিও বাজারে টিকে থাকতে গিয়ে মালিকপক্ষ শ্রমিকদের মজুরি কাটছাট করতে পারে এমন শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগামী 7 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। গেল বছর বাংলাদেশের পণ্যে গড় শুল্ক হার ছিল 15%, এখন এর সঙ্গে যুক্ত হলো বাড়তি 20%। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য বলছে, গেল বছর বাংলাদেশ থেকে $844 কোটি পণ্য আমদানি করেছে দেশটি, যেখান থেকে $127 কোটি শুল্ক আদায় করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ট্যারিফ সিস্টেমে 3 ধরনের শুল্ক হার আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক রয়েছে যেসব দেশে, তাদের ক্ষেত্রে মোস্ট ফেডারেল নেশন বা MFN শুল্ক হার প্রযোজ্য, যা ব্যবহার করা হয় বাংলাদেশি পণ্যের বেলায়ও। গেল বছর বাংলাদেশি পোশাক থেকে সর্বোচ্চ 32% শুল্ক আদায় করেছে ওয়াশিংটন। পোশাক রপ্তানিতে গড় শুল্ক হার ছিল 16.77%। নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে এই হার বেড়ে 36.77% উন্নীত হবে। তবে পণ্যভেদে বাংলাদেশি পোশাকের শুল্ক হারও ভিন্ন হবে। নতুন ঘোষণা অনুযায়ী ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি সোয়েটারে ধার্য করা শুল্ক 32% থেকে বেড়ে 52% হবে। তুলার সুতা ও সুতি কাপড়ে বানানো পোশাকেও 15% থেকে 20% পর্যন্ত বাড়বে শুল্ক হার। জুতা রপ্তানিতে গড় শুল্ক হার দাঁড়াবে 28.50%। আর যে অল্প সংখ্যক পণ্যে মাত্র 1% শুল্ক হার রয়েছে, সেগুলোর জন্য দিতে হবে 21% শুল্ক। যদিও প্রতিবেশী দেশের তুলনায় এই শুল্ক হার তেমন উদ্বেগের নয় বলেই দাবি করছেন গার্মেন্টস মালিকরা। If we do the competitive analysis due to many other factors, even though if it is level playing field now for all the competitors, but Bangladesh is in a bit better position. তবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীন, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের বাণিজ্য বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজার ধরার জন্য পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে স্থানীয় শ্রমিক ও কর্মীদের বেতন এবং সুযোগ সুবিধা সংকুচিত করতে পারে প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি আঞ্চলিক জোটে দেখা যেতে পারে অসুস্থ প্রতিযোগিতাও। The tariffs stay in place. The longer the situation will continue to disable us. নয়া শুল্ক নীতির প্রভাবে বাণিজ্য অংশীদারদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে আসবে নানা পালাবদল। 90টিরও বেশি দেশের উপর শুল্ক আরোপ করলেও এখনও কোনো দেশের জন্য আলোচনার পথ খোলা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য দেশের বাজার ধরতে হবে কোনো রাষ্ট্রকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাজ্যের লন্ডনে এবার খোঁজ মিলেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের। 2021 সালে কেনা এই সম্পত্তি নিয়ে উঠেছে অর্থ পাচারের অভিযোগ। ইতিমধ্যে ব্রিটেনে বাংলাদেশি মালিকানাধীন কোটি কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে। প্রক্রিয়া জটিল হলেও লন্ডনে পাচার হওয়া এসব অর্থ দেশে ফেরানো সম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন। লন্ডনে বাংলাদেশি অর্থ পাচারের অভিযোগে যাদের নাম শীর্ষ রয়েছে, তাদের মধ্যে অন্যতম সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের তৎপরতায় সাবেক এই ভূমিমন্ত্রীর প্রায় 17 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা NCA। এসব সম্পদের অর্থের উৎস যাচাই প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, প্রক্রিয়া জটিল হলেও পাচার হওয়া অর্থ দেশে ফেরানো সম্ভব।
দেশের যে সোর্স অফ অরিজিন, যে দেশ থেকে এই অ্যাসেটগুলো এসেছে, মানিগুলো এসেছে, এইরকমও এক্সাম্পলগুলো আছে, প্রেসিডেন্টসগুলো আছে যে সেই দেশে ফেরত গেছে। অপশনগুলো কিন্তু আছে, বাংলাদেশ সরকার চাইলে তাদের অপশনগুলো পার্সিউ করতে পারে। এবার লন্ডনে অভিজাত এলাকায় খোঁজ মিলেছে সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আধুনিক অ্যাপার্টমেন্টের। সেখানকার অভিজাত এলাকার এজওয়ার রোডের আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে চোখে পড়বে বহুতল আবাসিক ভবন। উত্তর লন্ডনের নিউক্যাসল প্লেসে অবস্থিত বিলাসবহুল ওয়েস্টমার্ক টাওয়ারে বিটকম রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে 2021 সালের 15 জুলাই এই সম্পত্তি কেনা হয়। সরকারি তথ্য অনুযায়ী এই রিয়েল এস্টেটের পরিচালক আনিসুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী, দুজনেরই জাতীয়তা বাংলাদেশি হিসেবে উল্লেখ আছে। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টের মূল্য 26 কোটি 50 লাখ টাকা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি মালিকানাধীন অনেক অবৈধ সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। সংশ্লিষ্টরা বলছেন, ব্রিটিশ আইন অনুযায়ী এ ধরনের অপরাধের কঠোর শাস্তি রয়েছে। অ্যাসেট যদি ধরা হয়, ঘরের মালিকানা, গাড়ি বা অন্য কিছুতে, বা ব্যাংক ব্যালেন্স, যে এখানে মানি লন্ডারিং করা হয়েছে, সোর্সিং এবং ফান্ডিং এটা লেজিটিমেট সোর্স থেকে না, তাইলে যে কোনো ইন্ডিভিজুয়ালের 14 বছর পর্যন্ত জরিমানা হতে পারে এবং আনলিমিটেড অ্যামাউন্ট অফ ফাইন হতে পারে। ধারণা করা হয় গত 1.5 দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 18 লাখ কোটি টাকা। আমদানি রপ্তানি সহ নানা কায়দায় এসব অর্থ পাচার হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের শাসনামলে সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশ থেকে গত 15 বছর যে সম্পদ পাচার করা হয়েছে, যে অর্থ পাচার হয়েছে, সেগুলো বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় জব্দ করবে সরকার এবং বিক্রি করে সেই অর্থ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের ট্রেজারিতে জমা দেবে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর $753 কোটি বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া অর্থের অন্যতম শীর্ষ গন্তব্য ব্রিটেন। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। ওয়েস্ট ইন্ডিজ আটলান্টিকের পারে অনেকগুলো দেশকে এক সুতোয় বেঁধে রেখেছে এই ক্রিকেট বোর্ড। একসময়ের প্রবল প্রতাপশালী এই ক্রিকেট বোর্ড এখন যেন আটলান্টিকের বুকে অস্তগামী সূর্য। শেষ 2 বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে হার আর শেষ 15 ম্যাচে মাত্র 1 জয় উইন্ডিজ ক্রিকেটের ভগ্নদশাই তুলে ধরে। দুঃস্বপ্নের দুর্বিপাকে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে থাকছে জুবাইর আহমেদের প্রতিবেদন। এ যেন পুরাতন রাজার সাম্রাজ্য হারানোর গল্প। এক সময় ওয়েস্ট ইন্ডিজের নামটায় যেখানে প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরাতো, এখন তাদেরকে হারানো যায় অনায়াসেই। 70 কিংবা 80-র দশকের দাপুটে সেই দলটি এখন জিততেই ভুলে গেছে। সবশেষ টানা 6 টি-20 ম্যাচে হেরেছে দলটা, যার শেষটা এসেছে পাকিস্তানের বিপক্ষে। এই নিয়ে 2025 সালে 10 ম্যাচের মধ্যে 9 ম্যাচেই হারে ক্যারিবিয়ানরা। চলতি বছর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সংক্ষিপ্ত এই ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে ক্যারিবিয়ানরাই। পাকিস্তানের 6 আর বাংলাদেশের 7 হার তারা টপকে গিয়েছে 2 ম্যাচ কম খেলেই। নিজেদের টি-20 ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ডটাও এরই মাঝে দেখে ফেলেছে ড্যারেন সামির শিষ্যরা। অথচ এই দলটাই গত 12 বছরে 2 বার জিতেছে টি-20 বিশ্বকাপ। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দুর্দশা কেবল টি-20 ফরম্যাটেই থেমে নেই। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও বেশ আগে থেকেই ধুঁকছে এক সময়ের প্রতাপশালী দলটি। 2024 সালের শুরু থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারা দলও তারা। বাংলাদেশ এবং পাকিস্তান এই সময় হেরেছে 38 ম্যাচ, জিম্বাবুয়ে হেরেছে 33 ম্যাচ, আর ওয়েস্ট ইন্ডিজ গত 20 মাসে 3 ফরম্যাট মিলিয়ে হেরেছে 41 ম্যাচে। বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্যারিবিয়ান ক্রিকেটারদের অতিরিক্ত চাহিদা, দুর্বল ক্রিকেটীয় কাঠামো এবং আর্থিক অসঙ্গতির কারণে বিগত 1 দশকে ধীরে ধীরে নিজেদের অনেক তারকাকেই জাতীয় দল থেকে হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সাবেক কিংবদন্তিদের জড়ো করেও মেলেনি ফর্মে ফেরার পথ। দুঃসময়ে ঘুরপাক খাওয়া ক্যারিবিয়ান ক্রিকেট কিভাবে মুক্তি পাবে সেই সমাধানও যেন দুর্বোধ্য বিষয়। জুবাইর আহমেদ, এখন। শেষ করব এখন দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়। ঐক্যমত্য হওয়া বিষয়ে হবে সনদ, জানালেন তথ্য উপদেষ্টা।
পরিবার চাইলে রায়ের বাজার গণকবর থেকে তোলা হবে 114 জুলাই শহীদের মরদেহ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাল হাসিনার গণহত্যা মামলার সাক্ষ্য শুরু। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায় বিএনপি। অভ্যুত্থানে অংশীজনদের মধ্যে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগ নেতাদের। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুনে পড়ল বেশ কয়েকটি মোবাইল ফোনের দোকান। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা। এবং লন্ডনে এবার সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের কোটি টাকার সম্পত্তির খোঁজ। জটিল হলেও পাচার অর্থ ফেরানো সম্ভব বলছেন আইনজীবীরা। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/এখন.tv।